শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগুপ্তা হামলা ও অগ্নিসংযোগ ছড়াচ্ছে আতঙ্ক। বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। রাজধানীর জেনেভা ক্যাম্পে ককটেল ফ্যাক্টরির সন্ধান, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ, আটক হয়নি কেউ। আজকে গ্রেফতার করা যায়নি। আজকে আমরা যে বাড়িটাতে অভিযান চালিয়েছি সেটি তালাবদ্ধ ছিল, তালা ভেঙে আমরা ঢুকে ওই যে আমাদের পূর্বের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা অভিযানটা করি। রংপুরে ব্যবসায়ী আশরাফুল হত্যার মূল আসামি জোরেজুল ও তার বান্ধবী কুমিল্লায় গ্রেফতার, বেশ কিছু আলামত জব্দ, পরকীয়ার জের বলছে ডিবি। নোয়াখালীতে খাস জমিতে হাট বাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল, ইচ্ছে মতো টোল আদায় করছে ইজারাদাররা, প্রতিবাদ করলেই মারধর, গাড়ি ভাঙচুর। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। চাঁদা না দিলে মনে করেন এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস এটা দেখেন, গ্যালাস এটা ভাঙি ফেলেছে। মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও রক্ষণাবেক্ষণ জরুরি বলছেন চীনা বিশ্লেষকরা। দক্ষ জনবলের পাশাপাশি কাটিং এজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ। ঢাকায় বিনোদনের তালিকায় নতুন অভিজ্ঞতা দিয়াবাড়ির ওয়াটার ডার্বিং, পানির উপর হাঁটা ও দৌড়াদৌড়ির রোমাঞ্চকর এক অনুভূতিতে মুগ্ধতা। এভাবে ওয়াটার ড্রাইভিং টু হয়, বাট আমরা কখনো এটার এক্সপিরিয়েন্সটা নিই নাই, ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্সটা নাও। ফেসবুক এটা দেখে খুবই আগ্রহ হয়েছে, এই জন্য বাচ্চাকে নিয়ে আসছে আজকে, সে উঠবে, আমরা খুব এক্সাইটেড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় এবং আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা থাকবে, কার্যকর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ, এমন মত বিশ্লেষকদের। তারা বলছেন, ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি, একের পর এক কর্মসূচি নিয়ে নামতে পারে মাঠে, যেখানে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সহ ৩ আসামির রায়ের দিন আগামী ১৭ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠিত হওয়ার পর এটিই হবে ট্রাইব্যুনালের প্রথম রায়। ২৪-এর ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির। শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোয় দলটির এমন কর্মসূচি আরও বাড়বে। কর্মসূচি সফল করতে ব্যবহার হতে পারে বিপুল অর্থ। সামনের দিনে ওরা নানা ধরনের এই ধরনের রাজনৈতিক কর্মসূচি আসবে। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো আর কি। তাদের হাতে অর্থ আছে, তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে, তাদের ৮,০০০-এর বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে, তো সেইগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না। বিশ্লেষকরা বলছেন, ১৯৯৬ এবং ২০০৬ সালেও দলটির এমন কর্মসূচি দেখা গেছে। এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা। এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের। রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা। তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে, সেই স্মৃতির মধ্যে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা সেইগুলো আমাদেরকে নতুনভাবে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। সেই অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায়
শেষের দিকে। এসব মামলার রায়ের পাশাপাশি চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি। এতে সংকট ঘনীভূত হবার শঙ্কা এই বিশ্লেষকের। আওয়ামী লীগ তো এটা প্রথম কর্মসূচি, তারা নিশ্চয়ই আগামীতে হয়তো আরো কর্মসূচি করবে, অন্য দলগুলো সেটা বাধা দিতে চাইবে। আবার নির্বাচন যদি হয়, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা আমরা দেখব। গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের, স্থগিত করা হয় দলের নিবন্ধনও। নিষেধাজ্ঞার কবলে পড়ে দলটির ভাতৃপ্রীতম সংগঠন ছাত্রলীগও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 35টি তাজা ককটেল। জব্দ করা হয় ককটেল তৈরির সরঞ্জামও। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নানা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেলের ব্যবহার বেড়েছে সম্প্রতি। বৃহস্পতিবার ককটেল ছোড়ার সময় হাতে নাতে 3 জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প ঘেরাও করে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায়, ক্যাম্পের 7 নম্বর সেক্টরে ককটেল ফ্যাক্টরির সন্ধান পায় আভিযানিক দল। স্থানীয় মাদক কারবারি বুনিয়া সোহেলের সহযোগী মোক্তার বাসাটিকে বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে 35টি তাজা ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জনৈক মুক্তার হোসেন তার বাড়িতে অভিযান চালাই। তো সেখান থেকে আমরা 35টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম, টিনের কৌটা, যেগুলো জর্দার কৌটা, পেরেক, গ্লাস চূর্ণ এবং আরও সলতে, যেটা পেট্রোল বোমাতে কাজে লাগে, এই জিনিসগুলো, বিয়ারিংয়ের বল, এগুলো আমরা প্রায় আনুমানিক 4 বস্তা পরিমাণে উদ্ধার করেছি। পুলিশ বলছে, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটেছে সেগুলো এখান থেকে সরবরাহ করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন তারা। তো তারা এগুলো বাইরে বিভিন্ন নাশকতার কাজেও ব্যবহার করে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। বম তৈরির যারা কারিগর আছে, মাত্র আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, তাতেই এই রিকভারি। সো এটা চলমান থাকবে। বাকি যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। না, আজকে গ্রেফতার করা যায়নি। আজকে আমরা যে বাড়িটাতে অভিযান চালিয়েছি সেটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে আমরা ঢুকে ওই যে আমাদের পূর্বের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা অভিযানটা করেছি। পরে জব্দ ককটেলগুলো রায়ের বাজার এলাকায় নিরাপদ বিস্ফোরণ ঘটায় কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে 2 ড্রাম ভর্তি 26 টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও র্যাব 3 এর পক্ষ থেকে তথ্য জানানো হয়। ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ডিবি। এদিকে র্যাব 3 জানায়, আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। এ যেন প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি। নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেওয়া হচ্ছে হাট বাজারের জন্য, অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ। এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা। এমনকি বাজারে ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে। কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধর। নোয়াখালীর সরকারি খাস জায়গা হাট বাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের, কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ সকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা। অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয়ায় আদায় করা হয় বাড়তি টাকা। বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি, যেমন 15টা 20টা বাজারে প্রতিদিন যাই। এখন একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। আমাদের কোনো গাড়িতে বা কোনো বাজারে তারা 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত দাবি করতেছে। এমনকি বাজারের বাইরের সড়ক মহাসড়ক থেকেও টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে কয়েকজন ইজারাদারের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়।
হাইওয়ে রোডে গাড়ি থাকে, সেক্ষেত্রে তারা দেখা গেছে চাঁদা দাবি করে, তাহলে এটা তো হাইওয়ে রোডে থাকাকালীন তো চাঁদা দেওয়ার কোনো অপশন নাই। এটা বাজারের আয়ত্তায় পড়ে না। ওনারা আসে এখান থেকে আমাদের গাড়িগুলো থেকে টোল নেয়, টোল না দিলে ওনারা ঝামেলা করে। চাঁদা না দিলে মনে করেন যে এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস এটা দেখেন, গ্যালাস এটা ভাঙি ফেলেছে। অভিযুক্তদের দাবি, যতটুকু খাস জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না, তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল। 80 লাখ টাকা নিছে বাজার ইজারাদার। খাসের জায়গা ওখানে কম, খাসের জায়গা নাই বলতে বোঝা যায়। আর আপনার ওই যে হাইওয়ে সাইডে বসি কিছু খাজনা টাজনা আমরা নিচ্ছি। ইজারা নিয়ে এমন বিশৃঙ্খলা কেন হচ্ছে সেই প্রশ্নে ইওনো বললেন, সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই দুরবস্থা। ইজারা দেওয়ার পূর্বেই হচ্ছে রেটটা নির্ধারণ করে সেটা হচ্ছে নির্দিষ্টমান স্থানে যে ইজারা পায় সে হচ্ছে প্রদর্শন করবে। তো এই প্র্যাকটিসটা আসলে আমাদের নাই, এটা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস না থাকার কারণে আসলে নির্ধারিত প্রত্যেকটা জায়গায় একটা নির্ধারিত যে টোল রেট থাকার কথা এটা অনেক ক্ষেত্রে নাই। অতিরিক্ত টোল এবং টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞরা। বলছেন এই কাজে দক্ষ জনবলের সাথে নিশ্চিত করতে হবে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার। এসব নিশ্চিত করতে পারলে মেট্রো রেল জননিরাপত্তার দিক দিয়েও সবচেয়ে আস্থার গণপরিবহন হবে বলে ধারণা তাদের। এসব কাজে সরকার চাইলে বাংলাদেশের সাথে কাজ করতেও আগ্রহী তারা। মেট্রো রেল জনসংখ্যার চাপে জর্জরিত যানজটের নগরী ঢাকায় নাগরিক নির্ভরতার নাম। তবে গেল অক্টোবরের শেষ সপ্তাহে ফার্মগেটে বেয়ারিং খুলে পড়ে একজনের মৃত্যু ভাবিয়ে তোলে নগরবাসীকে। দীর্ঘদিন মেট্রো রেল নিয়ে কাজ করছে চীনের গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড। সংস্থাটির আন্তর্জাতিক শাখার প্রকৌশলীরা বলছিলেন, মেট্রো লাইন তৈরির পর সেটির সার্বক্ষণিক দেখভাল অপরিহার্য। আমরা যখন মেট্রো রেল বানাই সেখানে জরুরি সময়ের জন্য ওয়াকওয়ে থাকে। ধরেন আগুন লাগলো বা ইলেকট্রিক কোনো দুর্ঘটনা ঘটলো, তখন যাত্রীরা যেন দ্রুত নিরাপদে বের হতে পারে। এর বাইরে অসংখ্য সেন্সর কাজ করে, কোনো বিপদ হলে সেটি সিগন্যাল দেয়। আমরা 24 ঘন্টা সেটি সশরীরেও পর্যবেক্ষণ করি। মাথায় রাখতে হবে, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি। আমাদের সে অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে অন্যরাও। চীনের গুয়াংজুতে মেট্রো রেলের 1000 কিলোমিটার লাইন পরিচালনা করছে এই জিএমডিআই। নির্মাণাধীন এই লাইনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলাচল করবে মেট্রো রেল। আরও অন্তত 2 বছর লাগবে গুয়াংজুর দীর্ঘতম এই লাইনটির কাজ শেষ হতে। Guangzhou Metro has already operated over 1000 kilometer metro lines. 13.5 মিটারের টানেল বোরিং মেশিন নিয়ে আন্ডারগ্রাউন্ড এই লাইনের কাজ করছি আমরা। এটি 2028 সালের মধ্যে চলাচলের উপযোগী হবে। এখানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তা সবচেয়ে আধুনিক। আমাদের এই নির্মাণ কাজে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত মেট্রো চলাচল নিশ্চিত করা। Monitoring in real time. চীনা প্রকৌশলীরা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি রুটিন মতো রক্ষণাবেক্ষণ করতে পারলে কেবল স্বস্তিরই নয়, সবচেয়ে নিরাপদ গণপরিবহনও হবে মেট্রো রেল। 2028 সালে এই প্রকল্প শেষ হলে এইখান দিয়ে ট্রেন চলবে ঘন্টায় 160 কিলোমিটার বেগে। চীনা প্রকৌশলীরা বলছেন, এটি নির্মাণের সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জননিরাপত্তার বিষয়টি। সেই সাথে নির্মাণের পর নিয়মিত রক্ষণাবেক্ষণও সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। মাকসুদ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন। নগর জীবনের ক্লান্তি কাটাতে ঢাকাবাসীর বিনোদনের তালিকায় যুক্ত হয়েছে একেবারে নতুন রোমাঞ্চ ওয়াটার জর্বিং। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই অভিনব খেলাটির আয়োজন হয়েছে রাজধানীর দিয়াবাড়িতে। বিশাল স্বচ্ছ বলের ভেতর ঢুকে পানির উপর হাঁটা কিংবা দৌড়ানোর অভিজ্ঞতা এখন আকর্ষণ করছে ছোট বড় সবার মন। চলুন দেখা যাক এই নতুন বিনোদনের রোমাঞ্চকর জগৎ। পানির উপর স্বচ্ছ বলের ভেতর দৌড়ানো আর হাঁটা চলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কেতাবি নাম ওয়াটার জর্বিং।
ইউরোপের জনপ্রিয় এই কসরতের দেখা মিলছে বাংলাদেশেও। 2 মিটার ব্যাসের স্বচ্ছ বলের ভিতর এক বা একাধিক অংশগ্রহণকারীকে প্রবেশ করতে হয়। এরপর বাইরে থেকে সিল করে দেওয়া হয় সেই বল। বাতাস ভরা বলটি পানিতে নামিয়ে দিতেই শুরু হয় পানির উপর হাঁটা, দৌড়ানো আর গড়িয়ে পড়ার মজার অভিজ্ঞতা। বাহিরের দেশে সব দেখেছিলাম যে সুন্দরভাবে এভাবে মানে ওয়াটার ড্রাইভিং টু হয়, বাট আমরা কখনো এটার এক্সপিরিয়েন্সটা নিই নাই। ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্সটা নেওয়া। ফেসবুক এটা দেখে খুবই আগ্রহ হয়েছে, এই জন্য বাচ্চাকে নিয়ে আসছে আজকে, সে উঠবে, আমরা খুব এক্সাইটেড। জনপ্রিয় এই খেলা রাজধানীর দিয়াবাড়িতে, এরই মধ্যে বিনোদন প্রেমীদের কাছে পেয়েছে কদর। নগর জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে একটুখানি ভিন্ন রকম আনন্দ খুঁজে নিতে দিয়াবাড়ি লেক হয়ে উঠেছে রোমাঞ্চ প্রেমীদের নতুন গন্তব্য। ভয়ের কিছু দেখি না, যেহেতু এখানে ওয়াটার আপনার অত ডেপথ না, পাশাপাশি এখানে সিকিউরিটি আছে অনেক, যারা আছে তারা বেশ অ্যাক্টিভ। এটা আমাদের জন্য নতুন একটা বিষয়, তো আশা করি ভালো, এখানে আপনার ভয়ের কোনো ইস্যু নাই। আমরা এইমাত্র ওয়াটার জাম্পিং থেকে নামলাম, তো আমাদের এক্সপিরিয়েন্সও ভালো। উদ্যোক্তারা বলছেন খেলাটি দেশে নতুন হয় এরই মধ্যে ভালো সাড়া মিলেছে। মানুষজন আসতেছে প্রতিদিন ঘুরতে ফিরতে, অনেকে কাইকিং করতে আসে, অনেকেই নৌকা রাইড করতে আসে, তো সবার কাছে এটা অনেক নতুন কিছু, কিন্তু যখন তারা একবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে ওনারা অনেক এক্সাইটেড থাকে, প্লাস ওনারা আবার নতুন করে আসে। পানির উপর ভেসে বেড়ানোর ভিন্ন এই অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ছুটে আসছেন মানুষ। যান্ত্রিক শহরে নগরবাসীর জীবনে বিনোদন এক নতুন মাত্রা যোগ করেছে এই আয়োজন। তবে শ্বাসকষ্ট আছে এমন মানুষদের এটি এড়িয়ে যাওয়ার পরামর্শ উদ্যোক্তাদের। দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও বলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি বিনোদন পিপাসুদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মৃদু কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, বইছে হিম হাওয়া, গাছের ঝরা পাতা আর ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই বিষয়ে আরো জানাতে সুন্দরবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সুন্দরবনের শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন? আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে গোটা 5 জেলা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা, 5টি জেলায় বিস্তৃত প্রকৃতির অপর লীলাভূমি, পৃথিবীর একক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সেই সুন্দরবনের যে লীলাভূমি, যে নয়নাভিরাম দৃশ্য, সেটি আসলে দেখার জন্য পর্যটকরা সবসময়ই ভিড় জমায়। এবং যদি বলি যে এই শীতে শহরের যখন মানুষের গায়ে শীত লাগছে না, তখন কিন্তু এই অঞ্চলের মানুষের গায়ে শীত লেগেছে, সুন্দরবনে শীত লেগেছে। কারণ সকালবেলা আমরা দেখেছি শিশির বিন্দু সুন্দরবনের যে গাছগাছালিগুলো রয়েছে সেগুলোর অঙ্গে প্রত্যঙ্গে কিভাবে জড়িয়ে আছে, এবং এই দৃশ্য দেখার জন্য এই মৌসুমে সবসময় কিন্তু পর্যটকরা ভিড় করে। আপনি জানেন যে সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী সুন্দরবনে 125টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এছাড়া 50,000-এর উপরে চিত্রর হরিণ সহ নানান প্রজাতির মাছ, গাছ, প্রাণীতে অপরূপ লীলাভূমি এই সুন্দরবন। সেই সুন্দরবনে আমরা দেখতে পেয়েছি, যেহেতু গতকাল রাত থেকে রয়েছি, অনেক ধরনের পর্যটক বিভিন্ন জায়গা থেকে এই অঞ্চলে ভিড় করে। আমরা রয়েছি একদম দক্ষিণে খুলনার, এটি খুলনার দাকুপ উপজেলার বানিসান্তা ইউনিয়নের ঢাংমারি নামক স্থান। এখানে বেশ কিছু পর্যটন কেন্দ্র হয়েছে, সেই সব কেন্দ্রগুলোতে আমরা দেখি যে মানুষজনে ভিড় করে। আমরা একটু কথা বলবো যারা গতকাল থেকে সুন্দরবন দেখেছে, কেমন দেখলেন সুন্দরবনে এই শীতের শুরুতে বা হেমন্তের মধ্য দিয়ে সুন্দরবনকে কেমন লাগছে আপনাদের কাছে? আসলে আমরা একটু চেয়েছিলাম কোলাহল থেকে একটু দূরে আসতে। আসলে সুন্দরবন, নদী, প্রাণ, প্রকৃতি এগুলো তো আমাদের খুব কাছে টানে। এই যে শীতের আগ মুহূর্ত, এইটা একটা দারুণ একটি পরিবেশ তৈরি হয়, যেখানে বৃষ্টি থাকে না, আবার খুব শীত থাকে না। এইরকম একটা সময় আমরা এই যে সুন্দরবনে এলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা কালকে এই যে ক্যানেলে ঘুরেছি, আমরা এই যে নৌকায় প্রায় 2 ঘন্টা আমরা ভ্রমণ করেছি, আমরা এখানে বই পড়েছি। এগুলো আমাদের আমরা খুব এনজয় করেছি, এবং আমরা এই ধরনের যে ভ্রমণ, এটা আমরা সবসময় করতে চাই।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মারফি, এবং প্রতি বছরই কয়েক লক্ষ দেশি বিদেশি পর্যটক তারা কিন্তু সুন্দরবন ভ্রমণ করে থাকে। সে কারণে সুন্দরবন শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি বিশ্বের একটি সম্পদ। এই সম্পদ দেখার জন্য মানুষ এখানে আসে প্রতি বছরই, এবং বিভিন্ন ধরনের সংস্থা সেইভাবে আয়োজন করেছে। সুন্দরবন বেঁচে থাকবে, সকল সুরক্ষিত থাকবে সকলের মধ্য দিয়ে, এটি কিন্তু এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করে। মারফি। প্রবীর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সর্বজনীন পেনশনের জমানো অর্থ থেকে বাড়ছে ঋণ গ্রহণ। চাঁদার অর্থ থেকে ঋণ গ্রহণের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। অর্থ জমার ক্ষেত্রেও ভালো অঙ্কের মুনাফা পাচ্ছে গ্রাহক। 4টি স্কিমে এ পর্যন্ত জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। চলমান স্কিমগুলোর ইসলামিক ভার্সন চালুর বিষয়ে চলছে পর্যালোচনা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার উদ্যোগে টেকসই ভিত্তি দিতে রাজনৈতিক সরকার দরকার। সাধারণ মানুষদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা। রাজধানীর পল্টন মোড়ের ফুটপাতে প্রায় 20 বছর ধরে ব্যবসা করেন মোহাম্মদ রাকিব। নানা ধরনের পণ্য বিক্রি করেই তার জীবন ধারণ, কিন্তু যা আয় হয় তা থেকে কি সঞ্চয় করা সম্ভব? শেষ জীবন নিরাপদ করতে চালু হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। নিম্নবিত্তদের জন্য সেখানে ভর্তুকিও দেয় সরকার। প্রশ্ন ছিল, পেনশন ব্যবস্থা নিয়ে কোনো ধারণা আছে? এখন আমাদের জন্য একটা সুবিধা সরকার থেকে ব্যবস্থা হবে, যদি আমরাই না জানি তাহলে জানবে কে? অবশ্যই আমাদেরকে ভালো মতো জানানোর দরকার, কিভাবে করলে কিভাবে হবে। দেশের বিপুল সংখ্যক মানুষেরই পেনশন কার্যক্রম নিয়ে তেমন জানাশোনা নেই। অংশগ্রহণ বাড়াতে উদ্যোগের কথা বলা হলেও সুফল মিলছে কমই। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা, এই 4টি স্কিমে এ পর্যন্ত জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। জমাকৃত এই অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে কর্তৃপক্ষ। মুনাফাসহ এখন বিনিয়োগের পরিমাণ 232 কোটি টাকা। ব্যক্তির জমা করা অর্থের 50% ঋণ দেবার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। চাঁদা থেকে এ পর্যন্ত ঋণও নিয়েছে 670 জন। পেয়েছি 214 কোটি, বিনিয়োগ করেছি 232 কোটি। আমার বিনিয়োগকৃত ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলের ফেস ভ্যালু 235 কোটি। লোনের জন্য ক্রাইটেরিয়া হলো কমপক্ষে 1 বছর চাঁদা পরিশোধ অথবা অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকা। গেল অর্থ বছরে গ্রাহকদের জমাকৃত অর্থের লভ্যাংশ দিয়েছে পেনশন কর্তৃপক্ষ। সর্বোচ্চ লভ্যাংশের পরিমাণ প্রায় 12%। পেনশন স্কিম জনপ্রিয় করতে ইসলামিক ভার্সন চালুর সম্ভাবনা যাচাই করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এতে আগ্রহ বাড়বে অনেকের। এদেশের যেহেতু 90% উপরে মানুষ ইসলাম ধর্মের অনুসারী, মুসলমান, প্রত্যেকটা স্কিমের একটা ইসলামিক ভার্সন চালু করার উদ্যোগ আমরা নিয়েছি। এর জন্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এবং একজন ন্যাশনাল কনসালটেন্ট কাজ করছে। পেনশন স্কিমে যুক্ত থেকে মৃত্যুবরণকারী 22 জনের জমাকৃত চাঁদা উত্তরাধিকারের কাছে ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি চাকরি পাওয়া 16 জনকেও ফেরত দেওয়া হয়েছে চাঁদার অর্থ। সকলকে অংশগ্রহণমূলকভাবে রাখতে হলে, এখান থেকে যথেষ্ট অ্যাট্রাকটিভ করতে হলে এবং সেই অনুযায়ী পেনশনারদেরকে প্রফিটের অংশ দিতে হলে আমার কাছে মনে হয় যে এটিকে শুধুমাত্র ইসলামী ধারায় বা ঘরানায় রাখার জন্য এটিকে অন্তর্ভুক্ত করা উচিত। এ ধরনের স্কিমগুলো পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি রাজনৈতিক অঙ্গীকারের দরকার হয়। সামাজিক সুরক্ষা যেহেতু সরকারেরও একটা রাজনৈতিক কর্মকাণ্ড, সুতরাং আমরা নতুন রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে বলবো। টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার পদক্ষেপ চলমান রাখার বিকল্প নেই। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সংসদীয় আসন 5 দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন। এটি বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত। এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রভাব থেকে জাতীয় রাজনীতিতেও। তাই বড় দলগুলোর মনোনয়ন পেতে নেতাদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। আগামী নির্বাচনে হারানো আসন ফিরে পেতে চায় বিএনপি। আর বরিশাল 5-এ অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া ইসলামী দলগুলো। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলের 21 আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল 5। 325 বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন। বরিশাল 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের প্রভাব থাকে দক্ষিণের রাজনীতিতে। এছাড়া সরকারের দায়িত্বশীল পদেও থাকেন এই আসনের বিজয়ী প্রার্থী। এটা একটা পলিটিক্যাল হাব নিঃসন্দেহে, এবং কালচারাল হাব, একটা সোশ্যাল হাব, এবং এখানে পলিটিক্সটা বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস
বর্তমান সময় না, বহুত আগের থেকে হয়ে আসছে। বরিশাল হচ্ছে বিভাগীয় সদর, সেই হিসাবে সমগ্র বিভাগের প্রাণকেন্দ্র এটি। যিনি এমপি হন, সাংসদই হন, উনি আসলে অলিখিতভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের রিপ্রেজেন্ট করেন এবং সমগ্র দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দিয়ে থাকেন। 1991 থেকে 2008 পর্যন্ত বিএনপির দখলেই ছিল বরিশাল 5। এর আগে 1979তেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় বিএনপির প্রার্থী। তাই এ আসনে মনোনয়ন চেয়েছিলেন দলের হেভিওয়েট 6 নেতা। এবারও দলের আস্থা বিগত 4 বারের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারি। মনোনয়নের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে ঐক্যবদ্ধ থাকলেও ভিতরে অনৈক্যের হাওয়া বইছে তৃণমূলের বিএনপিতে। ইনশাআল্লাহ গণতন্ত্র উত্তরণে আমরা এগিয়ে চলছি এবং দেশনেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জেল খেটেছে, তারেক রহমান লন্ডন থেকে আসতে পারে নাই, কাজে এবার তো মহাসমারোহে মানুষ ভোট দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র চরমোনাই দরবার শরীফ বরিশাল সদর উপজেলায়, তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। সংসদ সদস্য ও সিটি মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তার। আমি মনে করি ওই পুরানো অঙ্ক অমুকের এত ভোট ছিল, তমুকের তত ভোট ছিল, এগুলো আসলে কিছু না। মানুষ যেহেতু নতুনভাবে অঙ্ক করতে শিখছে, এখন নতুন অঙ্ক কষবে। আগের যে সমস্ত হিসাব কিতাব এগুলো সব বাদ হয়ে যায়। দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশাল 5 আসন থেকে প্রার্থী হয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসাইন হেলাল। ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জামায়াত ইসলামী যে সিদ্ধান্ত নিয়ে যাকে নমিনি হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের সেই ভাইকে নিয়ে তারা কাজ করতে গভীরভাবে আগ্রহী এবং তাকে নিয়ে তারা ময়দানে লড়াই করে এই আসনটি তারা নিয়ে নিতে পারবে বলে আমরা জনগণের কাছ থেকে সেটাই পাচ্ছি। বরিশাল 5 আসনে মোট ভোটার সংখ্যা 4,93,950, নারী ভোটারের সংখ্যা 2,47,000 এবং পুরুষ ভোটার 2,46,943। হিজড়া ভোটার আছেন 7 জন। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলাদা ভোট ব্যাংক রয়েছে। গুঞ্জন আছে এই দুই দলের প্রার্থী হতে পারে একজন। আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভোটের মাঠে কঠিন পরীক্ষায় পড়ে যেতে পারে বিএনপির প্রার্থী, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে। এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর। এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না। যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন, ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী। এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন। শিরিন আক্তারের 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী। এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই, অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস। অভাব অনটনের মুখে 6 বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে 1.5 লাখ টাকা ঋণ নেন শিরিন। এর মধ্যে 60,000 টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন ও আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম 41 লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন। এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী। তার স্বামীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরিন। ভগ্নিপতি থেকে কিছু হাত খরচ টাকা আনছিল, আসলে তো টাকা এনে না, বিষয়টা হলো তার ভাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা। 5 টাকার সম্পদ তারা বন্টন করে নিব, সব দলিল করে খাইতেছে। ওইটা শিরিন বাধা দিছিল। এই বাধা থেকে তারা যে তার শেখ বইটা ছিল তার বড় বোনের কাছে, তাজমহলের কাছে, তখন এটা মামলা করে দিয়েছে 120 লক্ষ করে। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরায়। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। প্রতিবন্ধী বাচ্চা আছে বলছেন যে সেই বিষয়গুলা অত্যন্ত মানবিক। তো যদি উনি সত্যিকার অর্থে ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই খতিয়ে দেখব।
এদিকে রুরাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন নামের স্থানীয় একটি সমিতি পরিচালনা করেন শিরিনের ভগ্নিপতি রফিকুল আলম। সেখান থেকে ঋণ নিয়েও শিরিনের মতো পরিস্থিতির শিকার হয়েছে গ্রামের আরও কয়েকটি পরিবার। আতঙ্কে এলাকাও ছেড়েছেন অনেকে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ প্রায় জায়গায় আছে। সারা গ্রামে এটা দেখছি লাগাইছে, কেউ দিছে আর কেউ না দিয়ে তাহলে মামলা করছে। এক মেয়ে তার কাছ থেকে 20,000 টাকা আনছি, মা মারা গেছে আইতাছে না বাড়ি, বাপ মারা গেছে আইতাছে না, তার নামে মামলা করে দিয়েছে আইতারে না, 16 লক্ষ না কত লক্ষ টাকা মামলা করে। অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয় আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আইনের দৃষ্টিতে যেটা ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাকে করব। ক্ষুদ্র ঋণের নামে এলাকার অসহায় মানুষকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সমুদ্রের নীল জলরাশি আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার যান লাখো পর্যটক। তবে এবছর রাজনৈতিক বাস্তবতা ও নাশকতার আতঙ্কে পর্যটকরা, এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের তাগিদ তাদের। ঢাকার সাথে পর্যটন নগরীর রেল যোগাযোগ হওয়ায় কক্সবাজারে বিগত সময়ের চেয়ে বেড়েছে পর্যটক। পাহাড় আর সমুদ্রের গর্জন উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে। এমন পরিবেশে মুগ্ধ পর্যটকরাও। সমুদ্র সৈকতের মাঝে অনেক মনে হইতেছে আমরা হারিয়ে যেতেছি। সুন্দর একটি দর্শনীয় স্থান, আপনারা এসে যদি ভ্রমণ করেন অবশ্যই আপনি যেভাবে হোক বিমোহিত হবেন। এখানে সবাই আসি প্রাণবন্ত হয়ে, আবার এখান থেকে আমরা খুব প্রাণবন্ত হয়ে আমাদের কর্মে ফিরে যাই। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতা, নাশকতা এবং জ্বালাও পোড়াও কর্মকাণ্ডে শঙ্কিত পর্যটকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের। প্রাণনাশের ভয়ে রাস্তায় কি হয়ে যায়, তার জীবননাশের ভয়ে ফ্যামিলি নিয়েও আসতে চায় না। সেই তুলনায় আমাদের কক্সবাজারে এখন পর্যন্ত সিকিউরিটি পারপাস বলেন, আবাদের ফেসিলিটি বলেন, এগুলো অনেক অংশেই কম। সাধারণত বছরের এই সময়টায় কক্সবাজারে বাড়তে থাকে পর্যটকের আনাগোনা, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতার কারণে পর্যটন নগরী এখন অন্যান্য বারের চেয়ে কিছুটা ফাঁকা। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সামনে তো নির্বাচন, এখন কি অবস্থা এটা আল্লাহ জানে। আওয়ামী লীগের লকডাউন হিসেবে আমাদের এই কয়েকদিন একটু স্থিরতার কাজ করতেছে। এর সামনে যদি লকডাউন হইলে তাহলে দেশের এমনি পরিস্থিতি খারাপ হবে। হোটেল ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার হোটেল বুকিং কমেছে 50%। তবে আগামী দিনগুলোতে পর্যটকের সমাগম হবে এমন প্রত্যাশা তাদের। তারা কিন্তু তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু অনেকে কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আসছেন না। নির্বাচন প্লাস রোজা হইলে এটা একসাথেই হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত ট্যুরিস্ট অব্যাহত থাকবে, এটা আমরা আশাবাদী। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। মাত্র 1 ঘন্টার দুধের বাজার, এই স্বল্প সময়ে বিক্রি হয় প্রায় 250 থেকে 300 মণ দুধ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে প্রতিদিন সকালে বসে অনন্য এই দুধের হাট। জেলার সবচেয়ে বড় এই দুধ বাজার বদলে দিয়েছে সেখানকার গ্রামীণ অর্থনীতি। সাটুরিয়ার রাজোর খেয়াঘাটে সকালটা অন্যরকম। একের পর এক খামারি পার হচ্ছেন নৌকায়। গন্তব্য গোপালপুরের দুধ বাজার। নদী পার হয়েই তারা সারিবদ্ধভাবে হাঁটেন বাজারের পথে। ভোরের কুয়াশা ভেদ করে এভাবেই প্রতিদিন আশপাশের খামারিরা বাজারে পথ ধরেন। এই 1 ঘন্টার বাজার তাদের দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। আর এর প্রতিটি ফোঁটা দুধের সাথে মিশে আছে এখানকার খামারিদের পরিশ্রম আর জীবিকার গল্প। প্রতিদিন সকাল 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টার মধ্যে জমে ওঠে দুধের হাট। স্থানীয়ভাবে যাকে বলা হয় 1 ঘন্টার বাজার। আশপাশের অন্তত 15 গ্রামের খামারিরা এই বাজারে দুধ নিয়ে আসেন। আমার দাম দেয় 85 টাকা, কন্টিনিউ বাজার চলে। বাজারে 200 মণ 250 মণ দুধ বিক্রি হয়। 4 কেজি দুধ ছিল 70 টাকা করে বিক্রি করছি। 1985 সালে প্রতিষ্ঠিত এই বাজারের দুধ সংগ্রহ করেন স্থানীয় ঘোষ সহ দূর দূরান্তের ব্যবসায়ীরা, যা চলে যায় রাজধানী সহ আশপাশের এলাকায়। এই বাজার বদলে দিয়েছে স্থানীয় অর্থনীতি। বিভিন্ন জায়গা থেকে আসে দুধের যারা ক্রেতা আছে তারা এই দুধগুলি কিনে নিয়ে যায়। আমাদের বাজারে দুধের আমদানি বেশি, দুধ বেচা কিনে অনেক সহজ
আর ফাঁকে থেকে কোনো কাইট যায় আসলে পরে কোনো অনুষ্ঠানের জন্য 2-4-20-30 মন দুধ কিনলেও আম বাজার দুধ কম পড়ে না। তবে সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত আছে এক চাওয়া, নদীর উপর একটি সেতু। প্রতিদিন নৌকা পার হয়ে বাজারে আসা যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন খামারিরা। পাশাপাশি বাজারেরও উন্নয়ন চান ব্যবসায়ীরা। সকালবেলা দুধ দুইয়ে বাজার আসি, বাজারে দুধ বিক্রি করি, কিন্তু আমি যাওয়া আসা খুব কষ্ট। আমাদের সেটমেট করে দেয়, ড্রেন প্লেন করে দেয়, মাটি ফালাই দেয়, তাহলে আমাদের সকলের জন্য ভালো। বাজার উন্নয়নের জন্য প্রথমে করতে হবে তো আপনার ড্রেনের সিস্টেম করতে হবে, মাটি ফালাইতে হবে। মাত্র 1 ঘন্টার দুধের বাজার আজ কয়েকশো খামারির জীবিকার কেন্দ্রবিন্দু। সেতু ও অবকাঠামো উন্নয়ন হলে গোপালপুর হতে পারে দেশের অন্যতম বৃহৎ দুধ উৎপাদন অঞ্চল। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রথমবারের মতো এই ভাইরাস সৃষ্ট রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমো অঞ্চলের 9 জনের দেহে জীবাণুটি শনাক্ত হওয়ার পরেই এই কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভাইরাল হেমোজেরিক ফিভার সন্দেহে রোগ পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে মারবার্গ ভাইরাসের উপস্থিতি। ইবোলা ভাইরাসের সমগোত্রীয় ফিলোভাইরাস মারবার্গকে আরও তীব্র প্রাণঘাতী বলছেন বিশেষজ্ঞরা। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী এখনও এই ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তি সাধারণত জ্বর, কাশি, র্যাশ এবং তীব্র রক্তক্ষরণের শিকার হয়ে থাকে। মূল উৎস বাদুড় হলেও সংক্রমিত ব্যক্তির শরীরে তরল বা দূষিত বস্তু স্পর্শের মাধ্যমে ছড়ায় এই জীবাণু। সামরিক শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নেই ভেনেজুয়েলা। তারপরও কেন সবচেয়ে বড় মার্কিন রণতরী আর এটিকে ঘিরে থাকা দুর্ভেদ্য নৌবহর ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, চাপ প্রয়োগের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগে বাধ্য করাতে চাইছেন ট্রাম্প। মাদুরো নিজেও এটি বুঝেছেন, তাই প্রতিরোধ করতে নিয়েছেন নানা পদক্ষেপ। ক্যারিবিয়ান সাগরে নোঙর করেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশ্বের সবচেয়ে উন্নত ও বৃহত্তম এই বিমানবাহী রণতরীকে ঘিরে অবস্থান নিয়েছে আরও বেশ কিছু যুদ্ধজাহাজ, সাবমেরিন, বম্বার আর F-35B ফাইটার সহ উন্নত সব যুদ্ধযানের এক শক্তিশালী বহর। সাগরের মাঝে এই দুর্ভেদ্য ভাসমান দুর্গ মোতায়েনের কারণ হিসেবে মাদক চোরাচালানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এরই জেরে গেল কয়েক সপ্তাহে কোনো প্রমাণ কিংবা জবাবদিহিতা ছাড়াই অঞ্চলটির অন্তত 20টি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। মাদক সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে এসেছে অপারেশন সাউদার্ন স্ফিয়ার পরিচালনার ঘোষণাও। তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধুই অজুহাত। মূলত অঞ্চলটিকে ঘিরে আরও বড় পরিকল্পনা সাজিয়েছে ওয়াশিংটন। মাদক বিরোধী অভিযানের জন্য ফোর্ট ততটা উপযোগী নয়। এটি মূলত সমুদ্রে বা স্থলে প্রতিপক্ষকে আক্রমণের জন্য মোতায়েন করা হয়ে থাকে। মার্কিন প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের মাদক পাচার ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে। তবে মূল লক্ষ্য এটি নয়, এর সাথে অন্তর্ভুক্ত হয়েছে মাদুরো বিরোধী বিভিন্ন কার্যক্রম। এদিকে উপকূলের এত কাছে শত্রুর নৌবহর মোতায়েনে স্বাভাবিকভাবেই চাপে ভেনেজুয়েলা। মার্কিন হামলা ঠেকানোর মতো যথেষ্ট সক্ষমতা নেই দেশটির। তবে কেন এই বিশাল নৌবহর পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক কারণেই এমন সিদ্ধান্ত ওয়াশিংটনের। চাপ প্রয়োগ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করাই ট্রাম্পের মূল লক্ষ্য। আমার মতে কোনো সশস্ত্র হামলা চালানো উদ্দেশ্য নয়। এসব করে মাদুরোকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে কোনোভাবেই হার মানবেন না ট্রাম্প। সময় যতই গড়াবে ক্যারিবিয়ান অঞ্চলে তত বেশি যুদ্ধজাহাজ, ফাইটার আর সেনা সদস্য মোতায়েন করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতি সম্পর্কে ভালোই ধারণা রাখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ কারণে তিনি দেশের জনগণকে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রাখছেন। প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায়ে নিচ্ছেন বিভিন্ন পদক্ষেপ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বিমানবাহী রণতরী ফুজিয়ানের পর এবার উভয়চর যুদ্ধজাহাজের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির নৌবাহিনীর দাবি, তড়িৎ চুম্বকীয় ল্যান্ডিং গিয়ার EMLS যুক্ত প্রথম কোনো উভয়চর যুদ্ধজাহাজ এটি। উন্নত এই প্রযুক্তি একমাত্র সংযুক্ত আছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে, যার সাহায্যে উচ্চ গতির যুদ্ধবিমান সহজে ওঠানামা করতে পারবে যুদ্ধযানটিতে। এছাড়াও সর্বোচ্চ 40,000 টন ওজন বহনে সক্ষম এই যুদ্ধজাহাজ ছোট ফাইটার, হেলিকপ্টার আর ড্রোন সহ বিভিন্ন প্রকার সামরিক সরঞ্জাম পৌঁছানো যাবে বহু দূরের রণভূমে।
INS সিচুয়ান। উত্তাল সাগর এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে এই সামরিক জাহাজ। সম্প্রতি পূর্ব চীনের সাংহাই থেকে মাঝসাগরে রওনা হয়েছে এই যুদ্ধজাহাজ। সেখানে এটি শক্তিমত্তা আর উন্নত প্রযুক্তির চূড়ান্ত পরীক্ষা চালানো হবে। চীনের নৌবাহিনীর দাবি, সর্বোচ্চ 40,000 টন ওজন বহন করতে সক্ষম নতুন প্রজন্মের এই উভচর যুদ্ধজাহাজ হালকা ওজনে যুদ্ধবিমান ও হেলিকপ্টার সহ নৌ ও স্থল সেনাদের ব্যবহৃত সকল প্রকার সামরিক সরঞ্জাম নিয়ে পাড়ি দিতে পারে দীর্ঘ জলপথ। তবে উভচর এই যুদ্ধজাহাজের সবচেয়ে বড় আকর্ষণ এর EMLS প্রযুক্তি। সারা বিশ্বে মাত্র মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডেই সংযুক্ত আছে উন্নত এই প্রযুক্তি। এতে রয়েছে তড়িৎ চুম্বকীয় মোটর সংযুক্ত ল্যান্ডিং গিয়ার। চীনের গণমাধ্যমের দাবি, এটির সাহায্যে উচ্চগতির যুদ্ধবিমান অনায়াসে ওঠানামা করতে পারবে জাহাজটিতে। ফলে সমুদ্রের উত্তাল স্রোতের মাঝেও বিমান অবতরণ সহজ হবে। কমবে উড্ডয়নের সময় অনেকটাই দুর্ঘটনার ঝুঁকি। শুধু যুদ্ধবিমান নয়, এটির ডেক বেশ প্রশস্ত হওয়ায় অবতরণ করতে পারবে বেশ কিছু হেলিকপ্টার এবং উন্নত ড্রোন। এই কারণেই এটিকে এত গুরুত্ব দিচ্ছে সামরিক বিশ্লেষকরা। বলা হচ্ছে, পরীক্ষা সফল হলে এটিই হবে বিশ্বের প্রথম EMLS প্রযুক্তির উভচর যুদ্ধজাহাজ। উন্নত এই উভচর যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে বেইজিং। গেল বছর ডিসেম্বরে নামকরণের পর প্রথমবার পানিতে ভাসে এটি। এরপর থেকেই যুদ্ধজাহাজটির সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে চীন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 6টি দোকান। রাতে সদরের দালাল বাজারে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, একটি সিএনজি চালিত অটোরিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।